আমার জন্ম থেকেই বলি, আমার জন্ম হয়েছিল ইরাকের আরবিল শহরে। আর ছোটবেলা থেকে সেখান থেকেই বেড়ে ওঠা। আমার বয়স যখন 7 বছর তখন আমি বাংলাদেশে চলে আসি। শুনবো সেই মুনমুনের বেড়ে ওঠা এবং তার আসল পরিচয়, কোথা থেকে কিভাবে উনি চলচ্চিত্রে এসেছেন এবং তার পরিবার সম্পর্কে। তো তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপু, আমার যে প্রথম যেটি হচ্ছে যে তোমাকে কিন্তু মানুষ, এই দেশের মানুষ চিত্রনায়িকা হিসাবেই চিনে, কিন্তু আমাদের দেশে অনেক সেলিব্রিটি, অনেক সুপারস্টার এবং অনেক আলোচিত, সমালোচিত এবং অনেক উদীয়মান মানুষ আছে যাদের শুধু তার কর্ম সম্পর্কে মানুষের ধারণা থাকে, কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা তার জন্ম, তার পরিচয়, সে কোথায় পড়াশোনা করেছে, সব কিছু কিন্তু লুকায়িত থাকে। তো আজকে আমরা জীবনের গল্পে তোমার জীবনের শুরুটা, আসলে তোমার বেড়ে ওঠা, তোমার পরিবার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমার জন্ম থেকেই বলি, আমার জন্ম হয়েছিল ইরাকের আরবিল শহরে। আর ছোটবেলা থেকে সেখান থেকেই বেড়ে ওঠা। আমার বয়স যখন 7 বছর তখন আমি বাংলাদেশে চলে আসি। তা আমার বাবার সম্বন্ধে বলবো, আমার বাবা চিটাগাংয়ের অত্যন্ত নামকরা একটি পরিবারের সন্তান ছিলেন। আমাদের চিটাগাংয়ে আমাদের বাড়িটার নাম রাউজানে, কদলপুর গ্রাম। আমাদের বাড়িটার নাম হচ্ছে মীরবাড়ি। আর সেখানে সৈয়দ চানশা বাবার মাজার শরীফ, যার বংশধর আমরা। তো সেই হিসেবে আমার আব্বা প্রচণ্ড একটি ভালো পরিবারে বিলংস করেন এবং উনি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন। প্রচণ্ড ভালো বুঝতেন মেশিনারিজ এগুলো। আর বাংলাদেশের যেই সুগার মিলগুলো একসময় ভীষণভাবে বেড়ে উঠেছিল, সুগার মিলের প্রচণ্ড রকম ব্যবসা ছিল 70-এর দশকের দিকে। তখন কিন্তু আমার বাবার হাতে বেশ কিছু সুগার মিল তৈরি হয়েছিল। তার মাঝে অন্যতম হচ্ছে কুষ্টিয়া জগতী সুগার মিল, নাটোর সুগার মিল, তারপর মধুখালী সুগার মিল। তো এই সুগার মিলগুলোতে আমার আব্বার নাম সৈয়দ বজল আহমেদ। এই নামটা জিজ্ঞেস করলে সবাই এক নামেই চিনতে পারেন আমার আব্বাকে। তো অত্যন্ত গুণী একজন মানুষ ছিলেন তিনি। তার সন্তান আমরা এক ভাই এক বোন আমাদের পরিবারে। আমার ভাই বড়, আমি ছোট। আর আমার মা অত্যন্ত গুণী একজন মানুষ, যদিও উনি ওনার জীবনে চাকরি করেছেন, বিজনেসও করেছেন, উনি ব্যবসায়ী ছিলেন। আমি যখন চলচ্চিত্রে অভিনেত্রী হই তখন কিন্তু অলরেডি আমার আম্মা একটা কোম্পানির মালিক। তিনি ফেডারেল সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওনার ছিলেন তখন। তো ওই সময়টাতে আমার ছোটোবেলা থেকে যদি আসি, আমরা যখন বাংলাদেশে আসি, প্রথমে আসি পুরান ঢাকা, আমার নানির বাড়ি। তো নানির তখন পুরান ঢাকা, নানিরদের বিশাল এক বাড়ি ছিল। তো কিন্তু পুরান ঢাকার যে পরিবেশটা একদম মানে ঘিঞ্জি রাস্তাঘাট, তারপর বিভিন্ন ধরনের ফুড আইটেম, এগুলো আমার বাংলাদেশে এসে মনে হয়েছিল কি, মানে ইরাক তো একটা খোলামেলা দেশ, ওখানে খোলামেলা জায়গায় আমরা বড় হয়েছি। একটা বাড়ি এখানে আছে, তো অনেক দূর হেঁটে গেলে আরেকটা বাড়ি। ইরাকের অবস্থাটা এরকম ছিল। আর বাংলাদেশে যখন আমি পুরান ঢাকায় সরাসরি আসলাম আমার নানা বাড়িতে, তখন কিন্তু পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। মানে এত মানুষের ভিড়, সারাদিন এই ফেরিওয়ালারা এইটা নেবেন নাকি ওইটা নেবেন নাকি, মানে আমার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগতো এবং আমার মনে হতো আমি কবে ইরাকে চলে যাব, আমার এখানে ভালো লাগছে না। আর বাংলাদেশের যে ওয়েদার, কিছুক্ষণ পরপর ঘাম হচ্ছে, মানে ঘাম হওয়া। ইরাকে কিন্তু নাতিশীতোষ্ণ ওয়েদার, সেখানে কিন্তু কোনো ধরনের ঘাম হয় না, সোয়েট নাই। আর ম্যাক্সিমাম টাইমই ছিল শীতের সময়, কারণ আমরা ইরাকের যে সাইডটা ছিলাম সেটা অনেকটা মানে উত্তরের দিকে, পৃথিবীর উত্তরের দিকের সাইড। তাই সেখানে শীতের এইটাই বেশি ছিল, শীতকালীন দেশ, মাঝে মাঝে স্নোয়িং হতো, আমরা দেখতাম। তো সেরকম একটা পরিবেশ থেকে যখন আমরা বাংলাদেশে আসি, বাংলাদেশে তো বেশিরভাগ সময় গরম আবহাওয়া আর প্রচুর ঘাম হয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ফ্রাস্ট্রেটেড লাগতো প্রথম থেকে। কিন্তু যখন আমার আব্বা নাটোর সুগার মিল তৈরি করার জন্য যখন উনি একটা অফার পান সরকার থেকে, তখন কিন্তু উনি নাটোর সুগার মিলে জয়েন করেন। তো ওই সময় আমার আব্বার সাথে আমরা পরিবার হিসেবে নাটোর সুগার মিলে গিয়েছিলাম। নাটোরে যে আমার ভীষণ ভালো লেগেছিল।
মানে খোলা গ্রাম। আর আমরা যে বিল্ডিংটাতে থাকতাম ওটার থেকে অনেক দূরে অন্যান্য বিল্ডিংগুলো ছিল, অনেক হাঁটাচলা খেলাধুলার জায়গা ছিল। আমাকে প্রথম স্কুলে ভর্তি করানো হয় নাটোরের রানী ভবানী কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে। প্রথম আমি ভর্তি হই, আমার প্রথম শিক্ষা জীবন সেখান থেকেই শুরু হয়, রানী ভবানী থেকে। তো রানী ভবানী স্কুলের আমার কিছু স্মৃতি মনে আছে। সেখানে রানী ভবানীর যেই ঘর, পরিত্যক্ত বাড়ি, সেই ঘরগুলো মাঝে মধ্যে আমাদের বাচ্চাদেরকে টিচাররা ঘুরে ঘুরে দেখাতেন। তো আমার এখনও সেই স্মৃতিগুলো মনে আছে। রানী ভবানীর একটা বিশাল বড় খাট, উনি যে ঘুমাতেন যে খাটে, সেই খাটটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। যদিও ওই রুমটা খুব রেস্ট্রিক্টেড, কাউকে ঢুকতে দেওয়া হয় না। তা আমরা ওই স্কুলের স্টুডেন্ট বলে আমাদেরকে একটা সুবিধা দেওয়া হয়েছিল, দেখেছিলাম। তো রানী ভবানী কে বা কি তখন ছোটোবেলায় ওনাকে আমি চিনতে পারিনি। বড় হয়ে যখন ওনার সম্বন্ধে স্টাডি করেছি আমি জানতে পেরেছি যে কেমন একজন মহিয়সী নারী ছিলেন তিনি। তা আমার সৌভাগ্য যে তার সেই বাড়ি, তার সেই ঘর আমার দেখার সৌভাগ্য হয়েছিল নাটোরে থাকতে। এরপর যে কোনো একটা ঘটনার কারণে আমার আব্বা সরকারি চাকরি ছেড়ে দেন, তো যার জন্য আমরা চলে আসি ঢাকায়। তো ঢাকাতেই বড় হতে থাকি। ঢাকায় আমাদেরকে স্কুল আমার 2-3 বার চেঞ্জ হয়েছে। স্কুল যে আমি একই স্কুলে পড়ালেখা করেছি তা না। ঢাকায় আসার পরে প্রথম বোধহয় আমাকে স্কুলে ভর্তি করানো হয় প্রজাপতি শিশু শিক্ষালয়ে। তো সেখান থেকে লুৎফা একাডেমি টু হুইস লিটল ফ্লাওয়ার। তো বিভিন্ন স্কুলে আমার পরিবর্তন হয়েছে শিক্ষা জীবন। তো আমার যখন আমি ও লেভেলটা কমপ্লিট করি, ও লেভেল কমপ্লিট করার পরপরই কিন্তু আমার সিনেমার প্রতি একটা নেশা চলে আসে আমার ভিতরে। তার আগে এসেছিল, তার একটা মূল কারণ ছিল আমি প্রচণ্ড রকমের মোটা ছিলাম। মানে আমার ইমিউন সিস্টেমের প্রবলেম হয়ে যায় বাংলাদেশে আসার পরে। যেহেতু ঢাকায় ওইরকম মুভমেন্ট ছিল না, সারাক্ষণ ঘরেই থাকতে হতো, স্কুল টু বাসা, আর বাসা মানেই সারাদিন টিভি নিয়ে বসে থাকা। হ্যাঁ, তো যার জন্য আমি মাত্র 10 বছর বয়স থেকে আমি ওবেসিটিতে আমাকে ধরে ফেলে। তো ওবেসিটিটা আমার এতই অ্যাকিউট ছিল যে আমার যখন 12 বছর বয়স তখন আমার ওয়েট ছিল মোর দেন 70 কিলো। তো যার জন্য আমি ওয়েট নিয়ে খুব সমস্যা থাকতাম। আর আমার এই ওভারওয়েটের জন্য আমার স্কুলে আমি খুব মানে আমার অ্যাবিউজ হতে হতো স্টুডেন্টদের থেকে। তারা আমাকে বুলিং করতো, তারা আমাকে নানান ভাষায় ডাকতো এবং আমি খুব ফ্রাস্ট্রেটেড থাকতাম, স্কুলে যেতে চাইতাম না। তো এক সময় আমাদের বিল্ডিংয়েই আমরা থাকতাম 6 তলায় আর ওরা থাকতো 3 তলায়। আমার একটা বান্ধবীর সাথে আমার পরিচয় হয়, ওর নাম ছিল সোমা। তো সোমা ছিল সালমান ভাইয়ার ভক্ত, সালমান শাহর প্রচণ্ড রকম ভক্ত। আমিও ছিলাম সালমান ভাইয়ের ভক্ত, সালমান শাবনূর দুজনেরই ভক্ত ছিলাম আমি। তো সোমার খুব ইচ্ছা ছিল ও সালমান ভাইয়ের নায়িকা হবে।